নমস্কার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু সে বাংলা। আজকে ইরান এবং ইসরায়েলের চলমান যুদ্ধে একটি বড় খবর সামনে এসেছে। ইরান প্রথমবারের মতো আমরা দেখছি যে ইসরায়েলের উপর ক্লাস্টার বোম ব্যবহার করছে, যেই বোমটা আন্তর্জাতিকভাবে অনেক দেশ নিষিদ্ধ করে রেখেছে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব যে এই ঘটনাটা কেন এত গুরুত্বপূর্ণ এবং ক্লাস্টার বোমটা কি, এবং ইরান যদি এই ক্লাস্টার বোমকে ব্যবহার করে তাহলে এই যুদ্ধের ভয়াবহ কী হতে চলেছে, এই সব কিছু আমরা জেনে নেওয়ার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন শুরু করা যাক। ইরান এবং ইসরায়েলের মধ্যে এই যুদ্ধ আজকে 8ম দিনে পৌঁছেছে। এই যুদ্ধের মধ্যে প্রথমবারের মতো ইরান ক্লাস্টার বোম ব্যবহার করছে, যেটা একটা বড় ধরনের উদ্বেগের সৃষ্টি করে। গতকাল ইসরায়েলের পর ইরান একটা বড় ধরনের হামলা করে, যেখানে ইরান ক্লাস্টার মিউটেশন ওয়ারহেড সহ ব্যালিস্টিক মিসাইলকে নিক্ষেপ করেছে। এখানে দুটি প্রধান জায়গায় হামলা করা হয়েছে, একটা হচ্ছে দক্ষিণ ইসরায়েলের বেসাবা শহরে এবং দ্বিতীয়টা হচ্ছে সুরোকা মেডিকেল সেন্টারে। এই হামলার ফলে ইসরায়েলের মধ্যে 200 থেকে 240 জন নিহত হয়েছে বলে জানা গেছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এই ঘটনাটা কেন এত গুরুত্বপূর্ণ। এর প্রধান কারণ হচ্ছে যুদ্ধের সময় কোনো হাসপাতাল বা মেডিকেল সেন্টারের উপর যদি কেউ হামলা করে তাহলে সেটাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলা হয়। কিন্তু আমরা এতদিন ধরে দেখে আসছি যে ইসরায়েল গাজার মানুষদের মধ্যে এমনকি তাদের হাসপাতালের উপর মিসাইল দ্বারা অ্যাটাক করেছে। এই হাসপাতালের মধ্যে অ্যাটাক করার জন্য ইসরায়েল দাবি করছে যে হামাসের যেসব নেতারা আছে তারা এই হাসপাতালের নিচে ভূগর্ভস্থ একটা টানেল তৈরি করে সেই টানেলের মধ্যে লুকিয়ে আছে, আর তার জন্য ইসরায়েল এই গাজার হাসপাতালের মধ্যে অ্যাটাক করেছে। কিন্তু বর্তমানে ইরান যখন ইসরায়েলের হাসপাতালের মধ্যে হামলা করে, এই হামলাকে নিয়ে ইসরায়েল একটা কঠোর প্রতিক্রিয়া দিয়েছে। এখানে ইসরায়েল বলেছে ইরান একটা সন্ত্রাসবাদের কাজ করছে এবং আমরা ইসরায়েলকে একটা কঠোর জবাব দেবো। এখন আমাদের জেনে নেওয়া দরকার যে ক্লাস্টার বোমটা আসলে কি, এটা কেন এত নিউজে আছে। আমি যদি সহজ কথায় এটাকে বলি, এটা হচ্ছে এক ধরনের অস্ত্র, যেটা একটা বড় বোমের মধ্যে প্রায় কয়েকশো ছোট ছোট বোম থাকে। যখন এই বোমটাকে ছোড়া হয় তখন একটা নির্দিষ্ট উচ্চতায় গিয়ে এই বড় বোমটা বিস্ফোরণ হয়ে ছোট ছোট ভাগে ভাগ হয়ে যায় এবং সেই ছোট ছোট বোমগুলো একটা বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে, যার ফলে একটা বিশাল এলাকাকে ধ্বংস করে দেয়। যদি আমি এটাকে উদাহরণ দিয়ে বোঝাতে যাই, ইরান বর্তমানে যে হামলাটা করেছে সেই হামলার মধ্যে যে ক্লাস্টার মিসাইলটা ব্যবহার করা হয়েছে, সেই ক্লাস্টার মিসাইলটা ইরান যখন নিক্ষেপ করে তখন সেটা 7 কিলোমিটার উচ্চতায় গিয়ে সেটা চারিদিকে বিভক্ত হয়ে যায় এবং সেই ক্লাস্টার বোমটা বিভক্ত হয়ে প্রায় 20টি ছোট ছোট বিস্ফোরণ তৈরি করে, আর এটা প্রায় 8 কিলোমিটার এলাকার মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়ে, যার ফলে একটা বিশাল ধরনের বিস্ফোরণ দেখা যায়। কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় এই ক্লাস্টার বোমটাকে বন্ধ করার নির্দেশ দিয়েছে। যখন ক্লাস্টার বোমটা বিস্ফোরণ করা হয় সেটা কয়েকটা ভাগে ভাগ হয়ে যায়। এই 20টা ভাগে ভাগ হয়ে যাওয়ার পর যখন টার্গেটকে লক্ষ্য করে ধ্বংস করে, কিন্তু অনেক বিস্ফোরক থাকে যেগুলো সেই মুহূর্তে বিস্ফোরণ ঘটে না, যার ফলে সেগুলো বছরের পর বছর ধরে একটা জায়গার মধ্যে থেকে যায়। তারপর সেটা আস্তে আস্তে মাটি জায়গায় পড়ে যায়, কিন্তু প্রায় কয়েক দশক পর হঠাৎ করে দেখা যায় যে সেই বোমটা বিস্ফোরণ করে যায়, যার ফলে এটা সাধারণ নাগরিকদের জন্য, বিশেষ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা বড় হুমকি হয়ে দাঁড়াচ্ছে। যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় তখন এই ক্লাস্টার বোমকে ব্যবহার করা হয়েছিল, তখনও কিন্তু ঠিক তেমনভাবে অনেকগুলো বিস্ফোরক বিস্ফোরিত হয়নি, যার ফলে অনেকদিন ধরে মাটিতে পড়ে থাকার ফলে সেগুলো মাটি চাপা পড়ে গেছে। কিন্তু আজও আমরা দেখতে পাই যে রাশিয়ার মধ্যে হঠাৎ করে একটা বিস্ফোরিত হচ্ছে, আর এই কারণের জন্যই 2008 সালে কনভেনশন অফ ক্লাস্টার মিউটেশন নামে একটি আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়, যেখানে এই ধরনের অস্ত্র তৈরি, মজুদ বা ব্যবহারকে নিষিদ্ধ করা হয়। এই চুক্তিতে 110টি দেশ স্বাক্ষরিত করেছে, কিন্তু ইরান, ইসরায়েল, আমেরিকা এবং রাশিয়া এই চুক্তিতে স্বাক্ষর করেনি। আর তার জন্যই ইরান যখন ইসরায়েলের পর এই ক্লাস্টার বোম দ্বারা অ্যাটাক করে তখন ইসরায়েল এই হামলার কঠোর নিন্দা করেছে। সে বলেছে যে এটা একটা যুদ্ধাপরাধ এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ইরানের এই অ্যাটাকের পর আমরা দেখতে পাই যে গত রাতে ইসরায়েল তেহরানের সামরিক এবং পারমাণবিক সাইটগুলোর উপর ভারী হামলা চালিয়েছে, যেখানে বলা হচ্ছে যে ইসরায়েল 60টির বেশি ফাইটার জেটকে ব্যবহার করে প্রায় 120টি লক্ষ্যবস্তুকে হামলা করেছে। এর মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল ইরানের স্প্যান পারমাণবিক গবেষণা কেন্দ্র ও উন্নয়ন সদর দপ্তর, যেটা ইরান 2011 সালে তৈরি করেছিল। ইসরায়েল দাবি করছে যে এটাই ছিল ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির প্রধান কেন্দ্র। এছাড়া ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইরানকে একটি বড় হুমকি দিয়েছে। তিনি বলেন যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা উচিত। এটি ইসরায়েলের কর্মকর্তার পক্ষে এখন পর্যন্ত সবথেকে বড় হুমকি বলে মনে করা হচ্ছে। ইরানের সর্বোচ্চ নেতা খামেনি শুধুমাত্র ইরানের নেতা নয়, এখানে শিয়া মুসলিমদের মধ্যে তার অনেক অনুসারী রয়েছে, তাই তাকে যদি হত্যা করা হয় তাহলে পুরো মধ্যপ্রাচ্যের মধ্যে একটি বড় ধরনের প্রভাব পড়তে পারে। কিন্তু এত কিছু যে হচ্ছে, এই যুদ্ধের মধ্যে আমেরিকা কি করছে? সবাই জানে যে আমেরিকা পরোক্ষভাবে ইসরায়েলকে সমর্থন করছে, কিন্তু এখানে একটা বড় প্রশ্ন হচ্ছে যে তারা কি ইসরায়েলকে সরাসরি এই যুদ্ধের মধ্যে সাহায্য করবে? এখানে ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বলেছে যে 2 সপ্তাহের মধ্যে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে একটা গুরুত্বপূর্ণ ঘোষণা, কারণ হচ্ছে জিও পলিটিক্সের মধ্যে এই ধরনের কথার মধ্যে অনেক কিছু লুকিয়ে থাকে। এখানে আমেরিকা ইরানকে 2 সপ্তাহে টাইম দিয়েছে, তার মানে হচ্ছে ইরানকে একটা সুযোগ দেওয়া হচ্ছে। এর মধ্যে ইরান যদি এই যুদ্ধকে থামাতে পারে তাহলে ইরানের জন্যই ভালো, তা না হলে আমরা দেখব যে আমেরিকা ইসরায়েলের পক্ষ থেকে ইরানের উপর হামলা করছে। আর তার জন্যই ট্রাম্প এখানে বলেছে যে আমি যুদ্ধ চাই না, কিন্তু যদি ইরানের মধ্যে পারমাণবিক অস্ত্র থাকার সম্ভাবনা থাকে তাহলে কিন্তু আমি ইরানের উপর অ্যাটাক করব। আর এখান থেকে আমরা বুঝতে পারছি যে আমেরিকা ইরানের মধ্যে যেসব পারমাণবিক কর্মসূচি আছে সেগুলোর উপর কড়া নজর রাখছে। এছাড়া এখানে একটি বড় ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে যে আমরা সবাই জানি যে আমেরিকা কাতারের মধ্যে তাদের সিকিউরিটি প্রদান করে। এই সিকিউরিটির জন্য আমেরিকা কাতারের মধ্যে অনেকগুলো ফাইটার জেটকে রেখে দিয়েছিল, কিন্তু বর্তমানে খবর আসছে যে
এমনকি স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে যে কাতারের এয়ারবেসের মধ্যে যেসব আমেরিকার ফাইটার জেটগুলো ছিল সেগুলো হঠাৎ করে উধাও হয়ে গেছে। এই স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে যে আগের যেখানে জেটগুলো ছিল কিন্তু বর্তমানে সেগুলো নেই। এর মানেটা কি হচ্ছে? এর মানে কি আমেরিকা সত্যি ইসরায়েলের পক্ষে এই যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে, নাকি এখানে আমেরিকা আরও বড় একটা কিছু করতে চলেছে? তবে ইরানের পক্ষ থেকে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো বড় প্রতিক্রিয়া দেখা যায়নি, কিন্তু আমরা আশ্চর্যজনকভাবে দেখছি যে ইরানের যে প্রক্সি গ্রুপ যেমন হিজবুল্লাহ এখনো পর্যন্ত এই ইসরায়েল ইরান যুদ্ধের মধ্যে তারা কিন্তু সরাসরি জড়ায়নি। কিন্তু আমরা আগে দেখে এসেছি যে ইরান যখন ইসরায়েলের উপর হামলা করতো ঠিক তখনই কিন্তু এই হিজবুল্লাহর মতো প্রক্সি গ্রুপগুলো সক্রিয় হয়ে যেত। কিন্তু এবার আমরা দেখতে পাচ্ছি যে তারা চুপ করে আছে। কেউ কেউ বলছে যে ইরান হয়তো এই সংঘাতকে আর বাড়াতে চাইছে না। কিন্তু অন্যদিকে ইরানের মধ্যে ইন্টারনেট ব্ল্যাকআউট চলছে, বিশেষ করে নাসাহার শহরের মধ্যে। তবে এই যুদ্ধের মধ্যে একটা আশার আলো দেখা যাচ্ছে। সম্প্রতি সুইজারল্যান্ডের জেনেভার মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকার নেতাদের সঙ্গে একটা বৈঠক করেছে। আশা করছি যে এই বৈঠক থেকে একটা কূটনৈতিক সমাধানের পথ খুলতে পারে। তবে ডোনাল্ড ট্রাম্পের দেওয়া 2 সপ্তাহের সময়সীমার মধ্যে এই আলোচনা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বন্ধুরা, এই সংঘাত কোথায় গিয়ে দাঁড়াবে? কারণ হচ্ছে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করার জন্য ইসরায়েল কঠোর পদক্ষেপ নিয়েছে। অন্যদিকে কিন্তু ইরানও পিছু পা হচ্ছে না। যদি আমেরিকা এই যুদ্ধের মধ্যে সরাসরি জড়িয়ে পড়ে তাহলে কিন্তু এই যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। এখানে আপনার কি মনে হয় এই যুদ্ধ আর কতদিন চলতে পারে? এ বিষয়ে আপনার কি মতামত কমেন্টে অবশ্যই লিখে জানান।